বাড়ির মালিক প্রথম বলেছিল আপনারা এখানে ভাড়া ছাড়াই থাকতে পারবেন। জানি না কেন বাড়ির মালিক আমাদের বিনা টাকায় বাসায় থাকতে দিতেন। আমি বুঝতে পারতাম না তার সাহায্যের পেছনে কি কোনো কারণ ছিল। তবে তাকে প্রথম প্রথম দেখে মনে হতো তিনি অত্যন্ত খুব ভালো মানুষ। আমাদের বিনা টাকায় বাড়িতে থাকতে দিতেন। একদিন আমি জিজ্ঞেস করলাম, স্যার, আপনি কেন আমাদেরকে এত বড় একটা বাড়িতে আমার মা ও আমাকে থাকতে দিলেন? তিনি বললেন, দেখো সালমা, তুমি আমার মেয়ের মতো। গরিবদের যদি আমরা স্থান না দিই তাহলে তারা কোথায় যাবে? তার কথাই ছিল খুব মিষ্টি। কিন্তু তিনি হঠাৎ একদিন আমাকে ডেকে বললেন, তোমরা আমাদের বাড়িতে আছো প্রায় 6 মাস হল, তোমাদের বাড়ি ভাড়া দিতে হবে। কথাটা শুনে আমি খুব অবাক হয়ে গেলাম। আমি বললাম, আপনি বলেছিলেন আমরা বাড়িতে থাকলে কোনো টাকা দিতে হবে না, তাহলে কেন এখন টাকা যাচ্ছেন? হঠাৎ করে কেন মালিকের সিদ্ধান্ত পরিবর্তন হল? কি ছিল মালিকের উদ্দেশ্য? আসলে আমি সালমা। লোকে বলতো আমার অল্প বয়সের চেহারায় নাকি পরিণত এক নারীর ছায়া। আয়নার সামনে দাঁড়ালে আমি নিজেও মাঝে মাঝে অবাক হতাম। স্কুলের বান্ধবীরা ঠাট্টা পড়ে বলতো, সালমা, তুই তো আমাদের ছাড়িয়ে অনেক দূরে গিয়ে গেছিস, তোর ভবিষ্যৎটা নির্ঘাত খুব উজ্জ্বল। আমি হাসতাম, তবে মনে মনে বাবার মুখটা ভাসত। বাবা ছিলেন একজন সাধারণ ট্যাক্সি চালক, কিন্তু তার সত্যতা আর পরিশ্রম ছিল আমাদের পরিবারের সবচেয়ে বড় শক্তি। একদিন সকাল থেকে অঝরে বৃষ্টি পড়ছিল। বাবা একটু দেরি করে বেরিয়েছিলেন। মা বারবার ফোন করছিলেন, কিন্তু বাবার ফোন বন্ধ ছিল। রাত বাড়ার সাথে সাথে মায়ের মুখে দুশ্চিন্তার ছায়া গভীর থেকে গভীরতর হচ্ছিল। আমার মনের ভেতরটাও অজানা আশঙ্কায় ধরফর করছিল। রাত প্রায় 10টার দিকে দরজায় কড়া নাড়া শব্দ হল। আমি দৌড়ে গিয়ে দরজা খুলতেই দেখি এলাকার কয়েকজন পরিচিত মুখ দাঁড়িয়ে আছে। তাদের চোখে মুখে রাজ্যের বিষণ্ণতা। তাদের পেছনে পুলিশের গাড়ির আবছা আলো। বৃষ্টির ধারার সাথে মিশে একাকার হয়ে যাচ্ছিল। একজন নিচু গলায় যা বললেন, তারপর আমাদের পৃথিবীটা এক মুহূর্তে থেমে গিয়েছিল। একটি দুর্ঘটনায় বাবা হারিয়ে যান, আমাদের জীবন থমকে যায়। সবশেষ বাবার নিথর দেহটা যখন বাড়িয়ে আনা হলো, আমার মনে হচ্ছিল যেন আমার জীবনের একটা বড় অংশ হারিয়ে গেছে। মায়ের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল, কিন্তু আমার চোখ দিয়ে এক ফোঁটা জলও পড়ছিল না। আমি যেন পাথর হয়ে গিয়েছিলাম। বাবার মুখটা ধরে শুধু মনে হচ্ছিল যে মানুষটা সারা জীবন আমাদের আগলে রাখাও, সে আজ কত সহজে আমাদের ছেড়ে চলে গেল। বাবার মৃত্যুর পর আমাদের জীবনের উপর দিয়ে যে ঝড় বয়ে গেল, তা আমাদের সব কিছু তছনছ করে দিল। সংসারের একমাত্র উপার্জনকারী চলে যাওয়ায় আর্থিক সংকট তীব্র হয়ে উঠল। জমানো টাকা যা ছিল বাবার শেষকৃত আর শ্রাদ্ধের অনুষ্ঠানেই প্রায় শেষ। আমার পড়াশুনো বন্ধ হয়ে গেল। যে বান্ধবীরা আমার উজ্জ্বল ভবিষ্যতের কথা বলত, ধীরে ধীরে দূরে সরে গেল। দারিদ্র্য যে কতটা নির্মমভাবে সম্পর্কগুলোকে বদলে দিতে পারে, তা আমি সেদিন প্রথম উপলব্ধি করেছিলাম। মা আর আমি একা হয়ে পড়লাম। আমাদের কোনো ভাই বোন ছিল না। নিকটাত্মীয়রাও নিজেদের সংসার নিয়ে ব্যস্ত। গ্রামের বাড়িটা ছাড়া আমাদের আর কোনো আশ্রয় ছিল না। কিন্তু গ্রামে থেকেও কোনো উপায় হচ্ছিল না। কাজ নেই। দিনের পর দিন অর্থাহারে অনাহারে কাটতে লাগল। মা প্রায় অসুস্থ হয়ে পড়তেন, কিন্তু টাকার অভাবে ভালো ডাক্তার দেখানো সম্ভব ছিল না। একদিন আমাদের দুঃসম্পর্কের চাচা বাড়িতে এলেন। আমাদের দুর্বস্থা দেখে তিনি দুঃখ প্রকাশ করলেন। অনেকক্ষণ চুপ করে থাকার পর তিনি একটা প্রস্তাব দিলেন, বৌমা, এভাবে গ্রামে পড়ে থাকলে তো তোরা না খেয়ে মারা যাবি, তার চেয়ে বরং তোরা শহরে চলে যা। সালমা মেয়েটা বুদ্ধিমতী, দেখতে শুনতেও ভালো। কোনো ভালো বাড়িতে যদি একটা কাজের ব্যবস্থা হয়ে যায় তাহলে তোদের জীবনটা বদলে যেতে পারে। চাচার কথাই যুক্তি ছিল। এই গ্রামে পড়ে থাকলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার, কিন্তু অচেনা শহরে গিয়ে আমরা কোথায় উঠব, কি করব, কিছুই জানা ছিল না। মা প্রথমে রাজি হচ্ছিলেন না। তিনি বলছিলেন, অচেনা জায়গায় গিয়ে কার ভরসায় থাকব, লোকে কত কথা বলবে। কিন্তু পিঠের ক্ষুধার, ভবিষ্যতের অনিশ্চয়তা সব দ্বিধাকে ছাপিয়ে গেল। শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিলাম শহরেই যাব। আমাদের শেষ সম্বল মায়ের একজোড়া কানের দুল বিক্রি করে পথের খরচ জোগাড় করা হলো। যেদিন আমরা গ্রামের বাড়ি ছাড়লাম সেদিন আকাশটা অদ্ভুত রকমের শান্ত ছিল, কিন্তু আমার মনের ভেতর চলছিল হাজারো ঝড়ের তোলপাট। আমি জানতাম না এই শহর আমাদের ভাগ্য বদলাবে নাকি আরও গভীর কোনো রহস্যের জালে জড়িয়ে ফেলবে।
শহর আমাদের কাছে ছিল এক বিশাল দৈত্যের মতো। উঁচু উঁচু দালান, হাজারো গাড়ির ভিড় আর মানুষের কোলাহল, সবকিছুই আমাদের অচেনা অজানা। চাচার দেওয়া ঠিকানা অনুযায়ী আমরা এক দুঃসম্পর্কের মামার বাসায় উঠলাম। মামার মামি আমাদের দেখে খুব একটা খুশি হয়েছেন বলে মনে হল না। তাদের ছোট 2টা ঘরের সংসারে আমরা যেন বাড়তি বোঝা হয়ে এসেছিলাম। তাদের ব্যবহার সরাসরি খারাপ না হলেও একটা অদৃশ্য দূরত্ব সবসময় বজায় থাকত। আমরা বুঝতে পারছিলাম এখানে বেশি দিন থাকা সম্ভব নয়। মামা 2 দিন পর আমাদের ডেকে বললেন, দেখো, আমার পক্ষে তোমাদের সারা জীবন রাখা সম্ভব নয়, তবে আমি একটা ব্যবস্থা করার চেষ্টা করছি। তার কথায় আমরা কিছুটা অসুস্থ হলাম। তিনি জানালেন এই এলাকার সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন জনাব ইফতেখার চৌধুরী, তার বিশাল বাড়ি, অগাধ সম্পত্তি। তিনি মাঝে মাঝে অসহায় মানুষদের সাহায্য করেন। মামা তার সাথে কথা বলে দেখবেন যদি আমাদের কোনো কাজের ব্যবস্থা করা যায়। পরদিন সকালে মামা আমাদের নিয়ে সেই রাজপ্রসাদের মতো বাড়িটার সামনে এলেন। বিশাল লোহার গেট, তার ভেতরে যতদূর চোখ চায় শুধু সবুজ লন আর ফুলের বাগান। বাড়ির প্রধান ফটকটা দেখলেই বোঝা যায় এর মালিকের রুচি এবং অর্থ দুটোই প্রচুর। আমাদের মতো সাধারণ মানুষের জন্য এই বাড়ির ভেতরে প্রবেশ করাটা ছিল এক স্বপ্নের মতো। গেটের দারোজান আমাদের আগমনের কারণ জেনে ভেতরে খবর পাঠাল। কিছুক্ষণ পর একজন পরিচারিকা এসে আমাদের ভেতরে নিয়ে গেল। আমরা গিয়ে বসলাম এক বিশাল ড্রয়িং রুমে। চারদিকে দামি আসবাবপত্র, দেয়ালে বড় বড় পেন্টিং, ঝাড়বাতিতে যেন শত শত হিরে জ্বলছে। আমি আর মা ভয়ে ভয়ে সোফার এক কোণায় জোটসুর হয়ে বসেছিলাম। কিছুক্ষণ পর ধীর পায়ে ঘরে ঢুকলেন জনাব ইফতেখার চৌধুরী। বয়স 50-এর কোঠায়, পরনে ধবধবে সাদা পাজামা পাঞ্জাবি, মুখে এক সৌম্য ও আমায়াক হাসি। তাকে প্রথম দেখায় যে কোনো মানুষেরই শ্রদ্ধা জাগবে। তিনি আমাদের সামনে এসে বসলেন এবং মামার কাছে আমাদের সম্পর্কে সব শুনলেন। তার চোখে মুখে সহানুভূতির ছায়া ফুটে উঠল। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তোমার নাম সালমা, তাই না? তোমার বাবার জন্য খুব খারাপ লাগছে। জীবন বড়ই অনিশ্চিত। তার কণ্ঠস্বরে এমন একটা আন্তরিকতা ছিল যা আমাদের মনে ভরসা জোগাল। আমি সাহস করে বললাম, আমার মা কিছুটা অসুস্থ, কিন্তু আমি সব ধরনের কাজ করতে পারি। আপনি যদি আমাদের একটা সুযোগ দেন, আমরা আপনার বিশ্বাস রাখার চেষ্টা করব। জনাব চৌধুরী মৃদু হেসে বললেন, তোমাদের আর কিছু বলতে হবে না, আমি সব বুঝতে পারছি। আজ থেকে তোমরা আমার বাড়িতেই থাকবে, তোমাদের আর কোনো চিন্তা নেই। আমরা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। এত সহজে এমন একটা সমাধান হয়ে যাবে আমরা কল্পনাও করিনি। তিনি আরও বললেন, তোমরা আজ এই বাড়িতেই অতিথি হিসেবে থাকো। কাল থেকে তোমাদের জন্য পেছনের ছোট বাড়িটা গুছিয়ে দেওয়া হবে, সেখানে তোমরা মা আরামে থাকতে পারবে। শুধু তাই নয়, তিনি ড্রয়ার থেকে এক বান্ডেল টাকা বের করে আমার হাতে দিয়ে বললেন, এটা রাখো, 5,000 টাকা আছে, তোমাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনে নিও। আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। একজন সম্পূর্ণ অচেনা মানুষ আমাদের জন্য এতটা করছে, পৃথিবীতে তাহলে এখনও ভালো মানুষ আছে। আমার চোখ দিয়ে কৃতজ্ঞতার জল গড়িয়ে পড়ল। মাতার পায়ে হাত দিয়ে সালাম করতে গেলে তিনি তাকে থামিয়ে দিয়ে বললেন, আরে আরে, কি করছেন আপনি? আপনি আমার মায়ের মতো, সালমা আমার মেয়ের মতো। লোকমুখে শুনেছিলাম তিনি খুব ভালো মানুষ, আজ তার প্রমাণ পেলাম। আমাদের থাকা খাওয়ার সব দায়িত্ব তিনি নিলেন। মনে হল দীর্ঘ ঝড়ের পর অবশেষে আমরা এক নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছি। কিন্তু আমি তখনও জানতাম না এই আপাতত শান্ত আশ্রয়ের গভীরে এমন এক অন্ধকার লুকিয়ে আছে যা আমাদের জীবনকে নতুন করে সংকটের মুখে ফেলে দেবে। সেই রাতে নরম বিছানায় শুয়েও আমার ঘুম আসছিল না। মনের কোণে বারবার একটা প্রশ্ন উকি দিচ্ছিল, একজন মানুষ এতটা ভালো কিভাবে হতে পারে? এর পেছনে কি অন্য কোনো কারণ লুকিয়ে আছে? পরদিন সকাল থেকে আমাদের নতুন জীবন শুরু হলো। মালিকের কথা মতো বাড়ির পেছনের দিকে একটা ছোট ছিমছাম একতলা বাড়ি আমাদের জন্য গুছিয়ে দেওয়া হয়েছিল। 2টা ঘর, একটা রান্নাঘর আর একটা বাথরুম আমাদের মামুর জন্য যথেষ্ট। চেয়েও বেশি বাড়ির চারদিকে ফুলের বাগান, শান্ত পরিবেশ, মনে হচ্ছিল আমরা যেন এক স্বপ্নের জগতে এসে পড়েছি। মা আগের চেয়ে অনেক শান্ত হয়েছিলেন। তার চেহারায় স্বস্তির ছাপ দেখে আমারও ভালো লাগছিল। আমার কাজ শুরু হলো মূল বাড়িতে। বাড়িটা এত বড় যে প্রথম কয়েকদিন আমি সবকিছু ঠিকমতো চিনে উঠতে পারছিলাম না। আমার প্রধান কাজ ছিল দোতলার ঘরগুলো পরিষ্কার করা আর মালিকের ব্যক্তিগত লাইব্রেরি গুছিয়ে রাখা। বাড়িতে আরও কয়েকজন কাজের লোক ছিল।
একজন মালিক, একজন দারোজান আর একজন বয়স্ক আধুনি হালিমা খালা। কিন্তু তাদের সবার সাথে যেন একটা অদৃশ্য দেয়াল ছিল। তারা নিজেদের কাজ ছাড়া বিশেষ কোনো কথা বলতো না। জনাব চৌধুরী অর্থাৎ আমাদের মালিক আমাকে আঙ্কেল বলে ডাকতে বলেছিলেন। তিনি প্রায়ই আমার সাথে মেয়ের মতো ব্যবহার করতেন। আমার পড়াশোনা বন্ধ হয়ে গেছে শুনে তিনি দুঃখ প্রকাশ করলেন। বললেন, ইচ্ছে হলে তুমি আবার পড়াশোনা শুরু করতে পারো, সব খরচ আমি দেব। এই উদারতায় আমি মুগ্ধ হয়েছিলাম। বাবার মৃত্যুর পর এমন প্রীতিসুলভ আচরণ আমি আর কারো কাছে পাইনি। কিন্তু দিন যত যাচ্ছিল আমার মনের মধ্যে কিছু খটকা লাগতে শুরু করল। বাড়িটা অস্বাভাবিক রকমের শান্ত। এত বড় বাড়িতে মালিক একা থাকেন। তার স্ত্রী বা ছেলেমেয়ে যে কেউ আছে বলে মনে হয় না। হালিমা খালাকে জিজ্ঞেস করলে তিনি প্রসঙ্গ এড়িয়ে যান। বলেন, ম্যাডাম অনেক বছর আগেই মারা গেছেন। আর সাহেব এসব কথা বলতে ভালোবাসেন না। আরেকটা বিষয় আমাকে খুব ভাবাচ্ছিল। মালিকের ব্যবহার অনাকম হলেও মাঝে মাঝে তার চোখের চাহনি আমাকে অস্বস্তিতে ফেলে দিত। তিনি যখন আমার সাথে কথা বলতেন তার দৃষ্টিটা কেমন যেন স্থির হয়ে থাকত। মনে হতো তিনি আমার ভেতরটা পড়ে ভালার চেষ্টা করছেন। তার সেই দৃষ্টিতে বাবার মতো স্নেহ থাকত না, থাকত এক ধরনের হিসাবী শীতলতা। আমি হয়তো ভুল ভাবছি এই ভেবে মনকে সান্ত্বনা দিতাম। এত ভালো একজন মানুষের সম্পর্কে খারাপ চিন্তা করাটাও পাপ। কয়েকদিন পরের ঘটনা। সেদিন ছিল শুক্রবার। মালিক জুমার নামাজ পড়তে বাইরে গিয়েছিলেন। আমি তার লাইব্রেরি গোছাচ্ছিলাম। হঠাৎ একটা বইয়ের তাগের পেছনে একটা ছোট্ট ডায়েরি দেখতে পেলাম। কৌতূহলবশত আমি ডায়েরিটা খুললাম। ভিতরে বিভিন্ন মানুষের নাম আর টাকার অঙ্ক লেখা। কিছু নামের পাশে লাল কালিতে তারকা চিহ্ন দেওয়া। ব্যাপারটা আমার কাছে অদ্ভুত লাগল। আমি তাড়াতাড়ি ডায়েরিটা আগের জায়গায় রেখে দিলাম। কিন্তু মন থেকে বিশ্বাসটা সরাতে পারছিলাম না। সেদিন রাতে ঘুমানোর জন্য শুয়েছি। হঠাৎ করে মূল বাড়ি থেকে এক মহিলার কান্নার ক্ষীণ আওয়াজ ভেসে এলো। আওয়াজটা এতটাই করুণ ছিল যে আমার মনের ভেতরটা কেঁপে উঠল। আমি বিছানা থেকে উঠে জানালার কাছে দাঁড়ালাম। কান্নার শব্দটা কিছুক্ষণ পর থেমে গেল। আমি মাকে ডেকে তুললাম। মা সব শুনে বললেন, এত বড় বাড়ি, কত কিছুই তো হতে পারে। হয়তো কাজের কোনো লোক কাঁদছে। তুমি এসব নিয়ে মাথা ঘামিও না। আমরা এখানে শান্তিতে আছি। এটাই অনেক। নিজের চরকায় তেল দাও। মায়ের কথায় আমি চুপ করে গেলাম, কিন্তু আমার মন মানছিল না। এই নিস্তব্ধ রহস্যময় বাড়িতে কান্নার আওয়াজটা গড্ড বেমানান আপছিল। পরদিন আমি হালিমা খালাকে আকার ইঙ্গিতে জিজ্ঞেস করার চেষ্টা করলাম। তিনি আমার প্রশ্ন শুনেই রহস্য বদলে ফেললেন। রুক্ষ গলায় বললেন, অজানা না গলাতে নেই মেয়ে, তাতে বিপদ বাড়ে। তারই উত্তরে আমার সন্দেহ আরও ঘনীভূত হল। এই বাড়িতে এমন কিছু একটা ঘটছে যা সবাই জানে, কিন্তু কেউ মুখ খুলতে চায় না। মালিকের উদারতার পেছনে কি তাহলে অন্য কোনো গল্প লুকিয়ে আছে? সেই রাতে আমি সিদ্ধান্ত নিলাম আমাকে রহস্যভেদ করতেই হবে। আমি তখনও জানতাম না এই কৌতূহল আমাকে এমন এক সত্যের মুখোমুখি করবে যা আমার পায়ের তলা মাটি কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। পরের কয়েকটা দিন আমি খুব সতর্কভাবে সবকিছু পর্যবেক্ষণ করতে লাগলাম। মালিকের আচরণে কোনো পরিবর্তন ছিল না। তিনি আগের মতোই অমায়িক, আগের মতোই দয়ালু, কিন্তু আমার চোখে তার প্রতিটি কাজ, প্রতিটি কথা এখন ভিন্ন অর্থ নিয়ে ধরা দিচ্ছিল। তার উদারতা, তার স্নেহ সবকিছুকেই আমার কাছে এক অভিনয় বলে মনে হচ্ছিল। কয়েক রাত আর কোনো কান্নার শব্দ শুনতে পাইনি। আমি প্রায় ভুলতেই বসেছিলাম। ভাবছিলাম হয়তো আমার মনের ভুল ছিল। কিন্তু এক রাতে সেই কান্নার আওয়াজ আবার ফিরে এলো। এবার আরও স্পষ্ট, আরও হৃদয়স্পেদারক। মনে হচ্ছিল কেউ যেন কাঁদছে, কিন্তু তার গলা দিয়ে স্বর ফুটছে না। আমি আর স্থির থাকতে পারলাম না। পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে মূল বাড়ির দিকে এগিয়ে গেলাম। চারদিক খুটখুটে অন্ধকার, শুধু বাগানের টিমটিমে আলো জ্বলছে। আমি দেয়াল ঘেঁষে সাবধানে হাঁটতে লাগলাম। কান্নার শব্দটা আসছিল বাড়ির পাশের একটা ঘর থেকে, যেটা মালিকের অফিস রুম হিসাবে ব্যবহৃত হতো। আমি দরজার কাছে কান পাতলাম। কান্নার শব্দের সাথে সাথে একটা পুরুষের কণ্ঠস্বর শুনতে পেলাম। কণ্ঠটা মালিকের, কিন্তু তাতে কোনো কোমলতা ছিল না, ছিল বরফের মতো ঠান্ডা এক ধরনের কর্তৃত্ব। তিনি বলছিলেন, কান্নাকাটি করে কোনো লাভ হবে না। আমি আপনাদের যথেষ্ট সময় দিয়েছি। এখন আমার যা পাওনা তা আমাকে বুঝিয়ে দিন।
অপর প্রান্ত থেকে একজন মহিলার ফোকানোর আওয়াজ এলো। তিনি অনুনয় করে বলছিলেন, স্যার, আমাদের আর কয়েকটা দিন সময় দিন। আমার স্বামীর চাকরিটা চলে গেছে, আমরা আপনাকে সব টাকা দিয়ে দেব, শুধু এই বিপদ থেকে আমাদের উদ্ধার করুন। মালিকের গলা আরও কঠিন শোনাল, সময় কত সময়, তোমাদের 6 মাস ধরে তো শুধু সময় নিয়ে যাচ্ছ। আমার দয়া শরীর দেখে কি তোমরা আমাকে বোকা ভেবেছ? এরপর সব চুপচাপ। কিছুক্ষণ পর দরজা খোলার শব্দ হল। আমি দৌড়ে একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়লাম। দেখলাম এক দম্পতি টলতে টলতে বেরিয়ে আসছে। লোকটার মুখ ফ্যাকাশে আর মহিলাটা আঁচলে মুখ থেকে কাঁদছে। তারা চলে যাওয়ার পর মালিক দরজায় এসে দাঁড়ালেন। তার মুখে কোনো অনুশোচনা বা দয়ার চিহ্ন ছিল না, ছিল এক বিজয়ীর ক্রূর হাসি, চাঁদের আলো। সেই হাসি দেখে আমার গা ছমছম করে উঠল। আমি নিঃশব্দে নিজের ঘরে ফিরে এলাম। সারা রাত আমার চোখে ঘুম এলো না। তাহলে সাহায্য করার নামে আসলে নিজের ভাষায় তিনি অসহায় পরিবারগুলোকে চড়া সুদে টাকা ধার দেন এবং পরে তাদের উপর মানসিক চাপ সৃষ্টি করেন। কিন্তু শুধু টাকার জন্য তিনি এতটা নির্দয় হবেন, এটা আমার বিশ্বাস হচ্ছিল না। এর পেছনে নিশ্চয়ই আরও বট কোনো রহস্য আছে। পরদিন সকালে আমি যখন কাজে গেলাম, মালিক আমাকে দেখে হাসি মুখে জিজ্ঞেস করলেন, কিরে মা, তোর মুখটা এমন শুকনো লাগছে কেন? শরীর ভালো তো? তারই অভিনয় দেখে আমার ভেতরটা ঘৃণা রিরি করে উঠল। আমি কোনো মতে মাঠে নেড়ে বললাম, হ্যাঁ আঙ্কেল, ভালো আছি। তিনি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন সেই অদ্ভুত দৃষ্টিতে। তারপর বললেন, সালমা, তুমি তো আমার মেয়ের মতো, আমাকে কোনোদিন ভুল বোঝো না। আমি যা করি মানুষের ভালোর জন্যই করি। তার এই কথাগুলো আমার কাছে প্রহসনের মতো শোনাল। আমি বুঝতে পারছিলাম তিনি হয়তো আজ করতে পেরেছেন যে আমি কিছু একটা সন্দেহ করছি, তাই আমাকে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করছেন। আমি সেদিন সিদ্ধান্ত নিলাম, পরের বার যখন এমন ঘটনা ঘটবে আমি শুধু কান পেতে শুনব না, আমি নিজের চোখে দেখব পর্দার আড়ালে ঠিক কি খেলা চলে। এবারে সোনালী খাঁচার আড়ালের আসল রূপটা আমাকে জানতেই হবে। এরপর থেকে আমি সুযোগ খুঁজতে লাগলাম, মালিকের প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখছিলাম। আমি সিদ্ধান্ত নিলাম, আজ রাতে যা কিছুই ঘটুক না কেন আমি মালিকের অফিস ঘরের কাছাকাছি কোথাও লুকিয়ে থাকব। সেই ঘরের সবচেয়ে ভালো লুকানোর জায়গা হতে পারে ড্রয়িং রুমের কোণা রাখা বিশালকায়ী সোফাটার পেছনে। সেখান থেকে অফিস ঘরের দরজায় কারা আসে যায় তা স্পষ্ট দেখা যায়। রাত বাড়ার সাথে সাথে আমার উত্তেজনাও বাড়ছিল। মা ঘুমিয়ে পড়ার পর আমি পা টিপে টিপে ঘর থেকে বের হলাম। চারদিকে নিস্তব্ধতা, ঝিঙ্গি পোকার দাগ ছাড়া আর কোনো শব্দ নেই। আমি নিঃশব্দে ড্রয়িং রুমের খোলা জানালা দিয়ে ভেতরে ঢুকে পড়লাম এবং সোফার আড়ালে গিয়ে বসলাম। জায়গাটা অন্ধকার আর নিরাপদ। এখান থেকে আমাকে সহজে কেউ দেখতে পাবে না। সময় যেন আর কাজ ছিল না। ঘড়ির কাঁটার টিকটিক শব্দ আমার হৃৎপিণ্ডের শব্দের সাথে পাল্লা দিচ্ছিল। রাত প্রায় বোটানার 12। বাইরে একটা গাড়ির শব্দ হল। আমি বুঝলাম মালিক ফিরেছেন। কিছুক্ষণ পর আমি তার পায়ের আওয়াজ পেলাম। তিনি সোজা নিজের অফিস ঘরে ঢুকে গেলেন। আমি অপেক্ষা করতে লাগলাম। প্রায় আধা ঘন্টা পর গেটের বাইরে একটা রিকশা থামার শব্দ হল। দারোয়ান গেট খুলে দিল। আমি সোফার ফাঁক দিয়ে দেখলাম এক মধ্যবয়স্ক দম্পতি ভয়ে ভয়ে বাড়ির ভেতরে ঢুকছে। তাদের সাথে বছর 10-এর একটি মেয়েও আছে। তাদের পোশাক আশাক দেখে বোঝা যাচ্ছিল তারা খুব সাধারণ ঘরের মানুষ। আমার মনের ভেতরটা কেঁপে উঠল। আজ রাতে আরও একটি অসহায় পরিবার এই শিকারীর ফাঁদে পড়তে যাচ্ছে। তারা মালিকের অফিস ঘরের দরজায় গিয়ে দাঁড়াতেই ভেতর থেকে গম্ভীর কণ্ঠ ভেসে এলো, ভেতরে আসুন। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি চোখ বড়বড় করে তাকিয়ে রইলাম সেই বন্ধ দরজার দিকে। ভেতরে ঠিক কী হতে চলেছে তা দেখার জন্য আমার সমস্ত ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল। পরিবারটি ভেতরে প্রবেশ করার পর দরজাটা আবার বন্ধ হয়ে গেল। কিছুক্ষণের জন্য নির্বিততা। আমার কান দুইটা খাড়া ছিল। ভেতরের সামান্যতম শব্দ শোনার জন্য সোফার আড়ালে শক্ত হয়ে বসে থাকতে থাকতে আমার শরীর ব্যথা করছিল, কিন্তু আমি নড়ার সাহস পেলাম না। অবশেষে নীরবতা ভাঙল মালিকের কণ্ঠস্বরে। এবার তার গলায় কোনো কৃত্রিমতা ছিল না, ছিল এক ব্যবসায়ী নিলিপ্ততা। জসিম সাহেব, আজ তো আপনার শেষ দিন ছিল, টাকার ব্যবস্থা হয়েছে? জসিম সাহেব নামের লোকটি কাঁপা কাঁপা গলায় বললেন, স্যার, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু এতগুলো টাকা জোগাড় করতে পারিনি। আমার চায়ের দোকানটা গত 1 মাস ধরে বন্ধ। ছেলেটা হাসপাতালে ভর্তি। মালিক তাকে কথা শেষ করতে দিলেন না। ধমকে শুলে বলে উঠলেন, এসব গল্প আমাকে শুনিয়ে লাভ নেই। টাকা ধার নেওয়ার সময় তো এসব মনে ছিল না। আমি কি দাতব্য সংস্থা খুলে বসেছি? জসিম সাহেবের স্ত্রী এবার কেঁদে ফেললেন। স্যার, আমরা আপনার পা ধরছি, আমাদের আর কয়েকটা দিন সময় দিন। আমরা আপনার টাকাটা যেভাবেই হোক শোধ করে দেব। মালিক অট্টহাসি হেসে উঠলেন। সেই হাসি এতটাই কর্কশ আর বর্জনকর ছিল যে আমার রক্তহীন হয়ে গেল। তিনি বললেন, সময় আর কোনো সময় নেই,
তোমরা জানো আমার টাকার সময় মতো ফেরত না দিলে তার পরিণাম কি হয়? আমি যদি আইনি ব্যবস্থা নেই তাহলে তোমাদের অবস্থা খুব খারাপ হবে। তোমার স্বামীকে আমি আইনি ঝামেলায় ফেলতে পারি। এই কথা শোনার পর ঘরটার ভেতর যেন একটা হিমশীতল স্রোত বয়ে গেল। ছোট মেয়েটা ভয়ে তার মায়ের আঁচল খামচে ধরল। জসিম সাহেব অসহায়ভাবে বললেন, না স্যার, এমন কাজ করবেন না, তাহলে আমরা শেষ হয়ে যাব। মালিক কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপরে এমন এক সুরে কথা বললেন যেন তিনি তাদের প্রতি বিশাল এক করুণা প্রদর্শন করতে চলেছেন। ঠিক আছে, আমি তোমাদের একটা শেষ সুযোগ দিতে পারি। তার কথার ধরন আমার কাছে পরিচিত লাগল। আমার মনে পড়ে গেল ডায়েরির সেই সাংকেতিক চিহ্নগুলোর কথা। আমি বুঝলাম নাটক চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। জসিম সাহেব অবাক হয়ে বললেন, আমাদের কাছে তো কিছুই নেই। স্যার, মালিক এবার শান্ত কিন্তু দীর্ঘ গলায় বললেন, আছে। তোমার স্ত্রীর গলায় আর হাতে যে স্বর্ণ অলংকারগুলো আছে সেগুলো খুলে আমার টেবিলের ওপর রাখো। ওগুলোর দাম তোমার লিনের চেয়ে কম নয়। ওগুলো বিছে দাও আর মুক্ত হয়ে যাও, আর কোনোদিন আমার ছায়া মারাবে না। এই কথা শোনার পর জসিম সাহেবের স্ত্রী চিৎকার করে কেঁদে উঠলেন। না, এ হতে পারে না। এটা আমার বিয়ের গয়না, আমার মায়ের শেষ স্মৃতি, এটা আমি দিতে পারব না। মালিকের ধৈর্যচ্যুতি ঘটল। তিনি টেবিলের উপর সজোরে এক চাপড় মেরে বললেন, তাহলে জেলে যাওয়ার জন্য তৈরি হও, আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। জসিম সাহেব তার স্ত্রীকে বললেন, দিয়ে দাও রহিমা, গয়নার চেয়ে আমাদের মানসম্মান আর মেয়ের ভবিষ্যৎ অনেক বর্জা। হওয়ার হয়ে গেছে। এরপর আমি শুধু মহিলাটির চাপা কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমার মনে হচ্ছিল আমার দম বন্ধ হয়ে আসছে। একজন মানুষ কতটা নিচে নামতে পারে সে তার দয়ার মুখোশ পরে অসহায় মানুষকে কাছে টানে, তারপর তাদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের সর্বস্ব কেড়ে নেয়। আমি সোফার আড়ালে বসে কাঁপছিলাম, রাগী, ঘৃণা আর অসহায়ত্বে। আমার চোখ ফেটে জল আসছিল। অফিস ঘরের ভেতর তখন এক হৃদয় বিদারক দৃশ্য চলছে। মহিলাটি কাঁপতে কাঁপতে তার গলার হার, কানের দুল আর হাতের চুড়িগুলো খুলছিলেন। প্রতিটি গয়না খোলার সময় তার মুখ থেকে যে চাপা আর্তনাদ বেরিয়ে আসছিল তা আমার বুকে ছুরির মতো বেঁধছিল। তার স্বামী পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিলেন। তার চোখে ছিল রাজ্যের অসহায়ত্ব আর অপমান। ছোট মেয়েটা ফ্যালফ্যাল করে তার বাবা মায়ের দিকে তাকিয়েছিল। হয়তো সে কিছুই বুঝতে পারছিল না, শুধু অনুভব করছিল যে খুব খারাপ কিছু একটা ঘটছে। অবশেষে সব গয়না খোলা শেষ হলে মহিলাটি সেগুলো তার স্বামীর হাতে দিলেন। জসিম সাহেব ধীর পায়ে এগিয়ে গিয়ে কাঁপাতে কাঁপতে গয়নাগুলো মালিকের টেবিলের ওপর রাখলেন। মনে হচ্ছিল তিনি যেন তার জীবনের সমস্ত সম্মান, সমস্ত আত্মমর্যাদা ওই টেবিলের ওপর রেখে দিচ্ছেন। মালিক ইফতেখার চৌধুরী গয়নাগুলো হাতে তুলে নিলেন। তার চোখে মুখে ফুটে উঠল এক লোভী শিকারীর উল্লাস। তিনি এক এক করে গয়নাগুলো পরীক্ষা করে দেখলেন, যে নিশ্চিত হতে চাইছেন সেগুলো আসল সোনা কিনা। তারপর একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বললেন, ঠিক আছে, এখন তোমরা যেতে পারো। মনে রেখো আজকের এই ঘটনার কথা। যদি বাইরে এক কান হয় তাহলে তোমাদের পরিণতি খুব খারাপ হবে। পরিবারটি কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে গেল। তাদের চলার ভঙ্গি দেখে আমার খুব কষ্ট হচ্ছিল। তাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ শুধু নয়, তাদের বিশ্বাস আর আত্মসম্মানকেও এই ঘরে ধ্বংস করে দেওয়া হয়েছে। তারা চলে যাওয়ার পর মালিক চেয়ারে হেলান দিয়ে বসলেন। গয়নাগুলো হাতে নিয়ে তিনি পরম মমতায় দেখছিলেন। এই সেই মানুষ যাকে আমি বাবার মতো শ্রদ্ধা করেছি, এই সেই মানুষ যে আমাকে মেয়ের মতো স্নেহ দেখানোর অভিনয় করেছে। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি সোফার আড়াল থেকে বেরিয়ে এলাম। হঠাৎ আমাকে দেখে মালিক চমকে উঠলেন। তার মুখে সেই মুচকি হাসিটা এক মুহূর্তে উধাও হয়ে গেল। তিনি অবাক হয়ে কিছুটা ভয় পেয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। সালমা, তুমি এখানে কি করছ? আমার গলায় তখন কোনো ভয় ছিল না, ছিল শুধু ঘৃণা আর ক্ষোভ। আমি শান্ত কিন্তু দ্বিধ করছে বললাম, আমি সবকিছু দেখেছি আঙ্কেল। আপনার মহানুভবতার অভিনয়, আপনার দয়ার মুখোশ, সবকিছু। তিনি নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলেন। ভ্যাপচাকানি ভাবটা কাটিয়ে তিনি আবার সেই সৌম্য ভাবটা ফিরিয়ে আনার চেষ্টা করলেন। তুমি কি দেখেছ? কি বলছো এসব? তুমি নিশ্চয়ই কিছু ভুল দেখছ। আমি মেঝেতে পড়ে থাকা চুড়িটার দিকে আঙুল তুলে বললাম, আমার কোনো ভুল হয়নি। আপনার এই সদাচরণ, এই দয়ালু। কি বলছো এসব তুমি? নিশ্চয়ই কিছু ভুল দেখছ। আমি মেঝেতে পড়ে থাকা চুড়িটার দিকে আঙুল তুলে বললাম, আমার কোনো ভুল হয়নি। আপনার এই সদাচরণ, এই দয়ালু ব্যবহার সবকিছুই একটা ফাঁদ। আপনি অসহায় মানুষের সাহায্য করার নামে
তাদের সর্বস্ব কেড়ে নেন। আপনার এই রাজপ্রাসাদ মানুষের চোখের জলে গড়া। মালিক এবার কিছুটা রেগে গেলেন। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, মুখ সামলে কথা বল সালমা। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? আমি তোমাকে আশ্রয় দিয়েছি, তোমাদের খাবার ব্যবস্থা করেছি, আর তুমি আমাকেই চোর বলছো? আমি বাধা দিয়ে বললাম, আশ্রয়? এটাকে আশ্রয় বলে না, এটাকে বলে সোনালি খাঁচা। আপনি আমাদেরও হয়তো একদিন এই জসিম সাহেবের পরিবারের মতো পথে বসাতেন, আমাদের দুর্বলতার সুযোগ নিতেন। আপনার ওই ডায়েরিতে আমাদের নামের পাশে কি লিখতেন? মায়ের কানের দুল। আমার এই কথাই তিনি স্তব্ধ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন যে আমি তার সব রহস্য জেনে গেছি। তার আর কিছু বলার ছিল না। তিনি শুধু ফিসফিস করে বললেন, সবাইকে নয়, আমি সবাইকে। আমি তার কথা শেষ করতে দিলাম না। তীব্র স্বরে বললাম, আপনার এই দয়াটা আমি জেনে গেছি। আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকব না। এই কথা বলে আমি এক সেকেন্ডও সেখানে দাঁড়ালাম না। প্রায় দৌড়ে আমি নিজের ঘরের দিকে গেলাম। আমার ভেতরে তখন তোলপাড় চলছে। আমাকে এখনই এখান থেকে যেতে হবে। এই নরক থেকে আমার মাকে নিয়ে পালাতে হবে। আমি প্রায় ঝড়ের বেগে আমাদের জন্য বরাদ্দ সেই ছোট বাড়িটাতে ঢুকলাম। মা তখন গভীর ঘুমে। আমি তাকে ডেকে তুললাম। হঠাৎ এভাবে আমাকে ডেকে তুলতে দেখে তিনি ভয় পেয়ে গেলেন। কি হয়েছে রেজাল? মা এমন করছিস কেন? মালিক কিছু বলেছেন? আমি হাঁপাতে হাঁপাতে বললাম, মা আমাদের এখনই এখান থেকে যেতে হবে, এই মুহূর্তে। মা অবাক হয়ে বললেন, এখনই মানে কি বলছিস? সেসব রাত দুপুরে আমরা কোথায় যাব? আমি সংক্ষেপে তাকে সবটা খুলে বললাম। মালিকের আসল রূপ, রাতের ঘটনা, সেই অসহায় পরিবারের কান্না, সবকিছু। আমার কথা শুনে মায়ের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে মানুষটাকে তিনি দেবতার মতো ভক্তি করেছেন সে আসলে এক ছদ্মবেশী। তার চোখে ভয় আর আতঙ্ক। তিনি বললেন, এখন কি হবে আমাদের? আমরা কোথায় যাব? বললাম, যা হওয়ার হবে মা, কিন্তু আর এক মুহূর্তে এই লোকের আশ্রয়ে নয়। আত্মসম্মান বিকিয়ে দিয়ে রাজপ্রাসাদে থাকার চেয়ে ফুটপাতে থাকা অনেক ভালো। ওঠো, আমাদের যা কিছু আছে সব গুছিয়ে নাও। আমার গলার দৃঢ়তা দেখে মা আর কোনো প্রশ্ন করলেন না। আমরা দুজনে মিলে দ্রুত আমাদের সামান্য জিনিসপত্র, কয়েকটা কাপড়, বাবার একটা পুরনো ছবি আর কিছু প্রয়োজনীয় কাগজপত্র একটা পুটলিতে বেঁধে নিলাম। মালিক যে ৫,০০০ টাকা দিয়েছিলেন তার থেকে যা খরচ হয়েছিল বাকি টাকাটা আমি টেবিলের ওপর রেখে দিলাম। এই অপবিত্র টাকা আমরা সাথে নিতে চাই না। আমরা যখন নিঃশব্দে বেরিয়ে হচ্ছিলাম তখনও রাত শেষ হয়নি। চারদিকে ভোরের আবছা আলো ফুটতে শুরু করেছে। মূল বাড়ির দিকে তাকিয়ে আমার মনে হলো ওটা কোনো বাড়ি না, ওটা একটা মাকসার জাল, আর ইফতেখার চৌধুরী নামের সেই মাকসাটা তার শিকারের জন্য অপেক্ষা করছে। আমরা ভাগ্যক্রমে সেই জাল ছিঁড়ে বেরিয়ে আসতে পেরেছি। রাস্তায় তখনও গাড়ি ঘোড়া চলতে শুরু করেনি। আমরা মা মেয়ে একে অপরের হাত ধরে হাঁটতে লাগলাম, কোনো নির্দিষ্ট গন্তব্য ছাড়াই। কোথায় যাব, কি খাব, কোথায় থাকব কিছুই আমরা জানতাম না, কিন্তু আমাদের মনে কোনো ভয় ছিল না, ছিল এক ধরনের মুক্তি। নিজেদের আত্মসম্মানকে রক্ষা করতে পেরেছি, এটাই ছিল আমাদের সবচেয়ে বড় শক্তি। এই ঘটনাটা আমাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা দিয়েছিল। মানুষের বাইরের চেহারা আর মিষ্টি কথা শুনে কখনোই তাকে বিচার করতে নেই। অনেক সময় দরা আর উদারতার মুখোশের আড়ালে লুকে থাকে গভীর কোনো উদ্দেশ্য। পৃথিবীতে চলার পথে নিজের বিচারবুদ্ধি আর সচেতনতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয়। বিশ্বাস করার আগে হাজারবার যাচাই করে নেওয়া উচিত, কারণ বিপদের দিনে নিজেকে রক্ষা করার দায়িত্বটা নিজেরই। শালগামাতা অনেকেই জীবনে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়, কিন্তু আত্মসম্মান আর সচেতনতা থাকলে প্রতিকূল সময়েও সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। সেই রাতে আমরা হয়তো সর্বশান্ত হয়ে পথে নেমেছিলাম, কিন্তু আমরা পরাজিত হইনি। আমরা এক নতুন ভোরের খোঁজে বেরিয়েছিলাম, যেখানে থাকবে না কোনো ছদ্মবেশ, থাকবে না কোনো গোপন রহস্য, থাকবে শুধু পরিশ্রম আর সততার ভিত্তিতে নিজেদের জীবন নতুন করে গড়ার এক অফুরন্ত সম্ভাবনা।